মানুষকে হয়রানি এবং শ্রমঘণ্টা নষ্টের এই কারণগুলো থেকে মুক্ত করতে চাই। তো সেজন্য প্রত্যেকটা সরকারি অফিসে যেই সেবাগুলো দিয়ে থাকে সেই সেবার আবেদন, প্রক্রিয়াজাতকরণ এবং সেই সার্ভিস ডেলিভারি, এই সব কিছুকে আমরা এক জায়গায় আনতে চাই। তো সেজন্য যেটা দরকার একটা দেশে, সেটাকে বলে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। বিগত সরকার প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য, দপ্তর সংস্থার জন্য আলাদা আলাদাভাবে সফটওয়্যার কিনেছে, হার্ডওয়্যার কিনেছে, যে কারণে প্রত্যেকটা মন্ত্রণালয় আজকে আলাদা একটা দ্বীপ হয়ে গেছে। যেহেতু এক মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়কে ডিজিটালি ডেটা দিতে পারে না, সেজন্য নাগরিককে ভিন্ন ভিন্ন জায়গায় যেতে হয়। নাগরিক সেবা হচ্ছে একটা উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের ডিজিটাল রূপান্তরের যে এই জার্নিটাকে কমপ্লিট করব। তো সেজন্য আমি এতক্ষণ যে আলোচনা হয়েছে তার বাইরে একটু ভিন্নতর আলোচনা আপনাদের সামনে আনতে চাই। কারণ আপনারা সবাই কম্পিউটার নিয়ে কাজ করেন, ইন্টারনেট নিয়ে কাজ করেন। আমরা যখন দায়িত্ব নিয়েছি, আমরা দেখার চেষ্টা করেছি কিভাবে এই যে আমাদের ডিজিটাল রূপান্তরের যে যাত্রা, এই যাত্রাটাকে বৈশ্বিক মানে উঠানো যায়। তো এই বৈশ্বিক মানে উঠানোর জন্য একটা ডিজিটাল জার্নির, ডিজিটাল যে ইনফ্রাস্ট্রাকচার থাকে, সেটার 4টা জিনিস প্রয়োজন হয়। সেই 4টা জিনিস যদি হয় তাহলে একটা দেশের ডিজিটাল জার্নিটা স্মুথলি সামনে এগিয়ে যায়। প্রথম, এই 4টাকে যদি আমরা ফাউন্ডিং পিলার বলি, এই 4টা হচ্ছে এরকম। প্রথমে আমাদের দরকার হচ্ছে আইনি ভিত্তি। আইনি ভিত্তি কি? যখন একটা ডিজিটাল সার্ভিস আসে, সেই সার্ভিসের নাগরিকের তথ্য সুরক্ষার বিধিবদ্ধ ব্যবস্থা থাকতে হয়। তো সেজন্য এটাকে বলে পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন। বাংলাদেশে 2025 সাল পর্যন্ত ব্যক্তিগত তথ্য এবং উপাত্ত সুরক্ষার কোনো আইন ছিল না। আমরা এই আইনটা করেছি। আবার নাগরিক যদি ডিজিটাল স্পেসে আসে বা সাইবার স্পেসে আসে, তাহলে নাগরিককে সুরক্ষা দিতে হয়। সেজন্য প্রয়োজন সাইবার সুরক্ষা আইন। বিগত সরকার সাইবার সুরক্ষার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে। সেই অ্যাক্টের মূল উদ্দেশ্য ছিল সরকারকে সুরক্ষা দেওয়া। এখানে ব্যক্তি নাগরিককে সুরক্ষা দেওয়ার কোনো ধারা বা কোনো চেষ্টা ছিল না। এবং একই সাথে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে যারা ডিজিটাল এবং সাইবার স্পেসে আসবে, তাদেরকেও সুরক্ষা দেওয়ার কোনো চেষ্টা ছিল না। অর্থাৎ নাগরিককে ডিজিটাল স্পেসে, সাইবার স্পেসে সুরক্ষা দেওয়া, প্রতিষ্ঠানকে ডিজিটাল এবং সাইবার স্পেসে সুরক্ষা দেওয়া এবং সরকারকে ডিজিটাল এবং সাইবার স্পেসে সুরক্ষা দেওয়া, এই 3টা বিষয়কে সামনে নিয়ে আমরা নতুন করে সাইবার আইন করেছি। ফলে এই আইনটা একদিকে নাগরিক বান্ধব, একদিকে প্রযুক্তি বান্ধব, অন্যদিকে এটা ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সরকারের মধ্যকার যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমকে সামনে এগিয়ে নিবে, নিরাপত্তা দিবে। এরপরে এক মন্ত্রণালয় কিভাবে অন্য মন্ত্রণালয়কে তথ্য দিবে, সেই তথ্য লিক হয়ে গেলে কি হবে, সেই তথ্য কে কিভাবে প্রক্রিয়াজাত করবে, আপনি কতটা সেবা নাগরিককে দিচ্ছেন, সেই সেবার বিনিময়ে আপনি নাগরিকের অতিরিক্ত তথ্য নিচ্ছেন কিনা, এটার একটা তদারকি দরকার। সেই জন্য আমরা কি করেছি, আমরা জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা নামে আরেকটা আইন করেছি। তো তাহলে আমাদের এখন 3টা মৌলিক আইন আছে। একটা হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, একটা হচ্ছে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ এবং একটা হচ্ছে ব্যক্তিগত উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ। এই 3টা অধ্যাদেশের পরে আমরা আরও কিছু পলিসি করব, যে আমাদের এআই পলিসি কি হবে, ক্লাউড পলিসি কি হবে, সেটা একটু উপরের স্তরের বিষয়। কিন্তু আমাদের নাগরিকদেরকে একটা নিরাপদ ইন্টারনেট এবং নিরাপদ সাইবার স্পেসে কীভাবে নিরাপদ নাগরিক সেবা উপহার দেওয়া যায়, সেই জন্য যেই আইনি ভিত্তিগুলো দরকার, সেই আইনি ভিত্তিগুলো আমরা সম্পাদন করেছি এই অল্প সময়ে। এই আইনি ভিত্তির পরে আমরা চেয়েছি কিভাবে এই যে আমাদের অর্ধশতাধিক মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর সংস্থা আছে, এদেরকে কিভাবে ডিজিটালি কানেক্ট করা যায়। সেই কানেকশনের জন্য আমরা ন্যাশনাল ইন্টার কানেক্টিভিটি নামে একটা নতুন প্রজেক্ট নিচ্ছি এবং সেই প্রজেক্টটা আমরা ফর্মালি শুরু করব কিছুদিন পরে, কিন্তু আনফর্মালি
ইনফর্মালি আমরা নাগরিক সেবার মাধ্যমে শুরু করে দিয়েছি। যেমন ধরুন 12টা মন্ত্রণালয় এখন নাগরিক সেবা প্ল্যাটফর্মের সাথে সরাসরি ডিজিটালি সংযুক্ত। এই মন্ত্রণালয়গুলোর জন্য আমাদের ম্যানুয়ালি তথ্য আদান প্রদানের কোনো প্রয়োজন নেই। আমরা তাদের সাথে এপিআই সাইন করব, এমইও সাইন করব, এবং এপিআই ডিফাইন করা আছে। এমইওতে যা যা বলা থাকবে, কোডে সেটা চেঞ্জ করলে সেই ডেটাটা আমরা পেয়ে যাব, তার সেবাটা আমরা নিয়ে আসতে পারব। তো অর্থাৎ এটা আমাদের সেবা দানের জন্য যা যা দরকার সেটার যে অবকাঠামো, সেই অবকাঠামো তৈরি করে দিচ্ছে। কিন্তু এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আমাদের শত শত সেবা আছে, হাজারের কাছাকাছি গুরুত্বপূর্ণ সেবা আছে। এই প্রত্যেকটা সেবাকে এক জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে যেটা হবে, মানুষকে সেবার জন্য বিভিন্ন অফিসে যেতে হবে না। এতে করে তার খরচ কমবে, রাস্তার যানজট কমবে, এবং একই সাথে আপনার শ্রমঘণ্টা সেভ হবে। শ্রমঘণ্টা যখন সেভ হবে, তখন এই শ্রমঘণ্টা দিয়ে আপনি আপনার নিজ পেশায় কাজ করতে পারবেন বেশি সময়, যাতে করে আপনার আয় বাড়বে। পাশাপাশি উদ্যোক্তা হিসাবে আপনার যেটা হবে, আপনার সেবা তালিকাটা দীর্ঘ হবে। যখন সেবার তালিকাটা অনেক লম্বা হবে, তখন প্রতিটা সেবার প্রতি আপনি আরও কম টাকা নিলেও আপনার টোটাল ইনকামটা বেশি হবে। তো আমরা চেষ্টা করছি সেই দিকে যাওয়া, যেখানে যাওয়ার জন্য আমাদের ডিজিটাল একটা অবকাঠামো দরকার। আমরা আজকে চাইলেই সবগুলো মন্ত্রণালয়কে নিয়ে আসতে পারছি না, কারণ কিছু মন্ত্রণালয়ের হার্ডওয়্যার এবং সফটওয়্যার এমনভাবে তৈরি করা হয়েছে, এটা ভেন্ডর লক, মানে ভেন্ডর পালিয়ে গেছে, মন্ত্রণালয়ের কাছে সোর্স কোড নেই, সে এপিআই ডেভেলপ করতে পারছে না। এই ধরনের বিভিন্ন ধরনের জটিলতা আছে। আমরা চাচ্ছি এই জটিলতাগুলোকে ধীরে ধীরে ওভারকাম করে আপনাদেরকে একটা প্ল্যাটফর্ম দেব, যেই প্ল্যাটফর্মে দেশের অর্ধশতাধিক মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তর সংস্থা, সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা এবং প্রতিষ্ঠান সবাই ডিজিটালি কানেক্ট হবে। সেই দিন আসতে আমাদের আরও কিছু সময় দিতে হবে, এবং তখন যেটা হবে, আজকে আপনার নাগরিক সেবার এপিআই সংখ্যা 42, এটা হয়ে যাবে একটা সময় 400-এর কাছাকাছি বা তারও বেশি। কারণ অনেক মন্ত্রণালয় একাধিক সেবা দেয়, অনেক মন্ত্রণালয়ের একাধিক হার্ডওয়্যার এবং সফটওয়্যার আছে। তো বিষয়গুলো কঠিন লাগতে পারে, কিন্তু ডিজিটাল ট্রান্সফরমেশনের সত্যিকার সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হলে এই ধরনের একটা জাতীয়ভাবে সংযুক্ত অবকাঠামোর প্রয়োজন আছে। তখন আমরা সত্যিকার অর্থে আমাদের মানুষকে হয়রানিমুক্ত সেবা উপহার দিতে পারব। 100টা সেবা 100টা ওয়েবসাইটে গিয়ে যদি আবেদন করতে হয়, তাহলে সেটাকে ডিজিটাল ট্রান্সফরমেশন বলে না। আমাদেরকে এই 100টা সেবা যখন একই প্ল্যাটফর্ম থেকে আবেদন করতে পারবো, একই প্ল্যাটফর্ম থেকে প্রক্রিয়াজাত করতে পারবো, ট্র্যাকিং করতে পারবো যে সেবাটার কোন অবস্থায় আছে, তার ম্যাচুরিটি স্টেজ কি, কবে ডেলিভার হবে, এবং একই সাথে সেখান থেকে যদি আমি সেবাটা দিতে পারি, যেমন যেখানে পাসপোর্ট আবেদন করবে সেখানে যদি পাসপোর্টটা ইস্যু করা যায়, জন্ম নিবন্ধনের আবেদন করবে সেখান থেকে সনদটা যদি ইস্যু করা যায়, ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবে সেখান থেকে ড্রাইভিং লাইসেন্সটা যদি দেওয়া যায়, ট্রেড লাইসেন্স এবং ট্রেডমার্ক আবেদন করবে এবং আবেদনটা দেওয়া যায়। এখন ট্রেড লাইসেন্স দেওয়া হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ থেকে। ট্রেডমার্ক দেওয়া হয় শিল্প মন্ত্রণালয় থেকে। আবার পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয় পরিবেশ মন্ত্রণালয় থেকে। আমাদেরকে সব যখন এক জায়গায় আনতে পারবো, তখন সত্যিকার অর্থে আমরা সফল হব। তার আগে আমাদের সফল হওয়ার এবং আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। তো সেজন্য আমাদের কর্মকর্তা এবং আমাদের উদ্যোক্তা সবাই মিলে আমরা আমাদের নাগরিকদের কাছে যেই সেবাটা পৌঁছে দিতে চাই, সেটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, এবং এই প্রক্রিয়ায় আপনাদের ধৈর্য দরকার। এই প্রক্রিয়ায় আপনাদের সমবেত অংশগ্রহণ প্রয়োজন, এই জন্য যে এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে আমাদের নাগরিকরা যাতে ডিজিটাল সিস্টেমস এবং সার্ভিসের উপর আস্থা হারিয়ে না ফেলে, এজন্য তার ব্যক্তিগত উপাত্তের সুরক্ষা আপনাকে দিতে হবে, এবং একই সাথে আপনি সেবার বিনিময়ে তাকে হয়রানি করবেন না, তাকে দীর্ঘ সময় ডিজিটাল সেন্টারে বসিয়ে রাখবেন না, এবং একই সাথে তার কাছ থেকে অতিরিক্ত অর্থ নেবেন না।